1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কেমন লিনিয়ার প্রপার্টি শো করছে না, সে লিনিয়ার ক্যারেক্টারিস্টিক, তাই কিনা? দেখো টেম্পারেচারের সাথে সরল রৈখিকভাবে তার রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাচ্ছে না একদম। এটা কি একটা স্ট্রেট লাইন কিনা? দেখি স্ট্রেট লাইন তো। জি স্যার। বাকি দুইটা দেখো নিয়ারলি স্ট্রেট বাট নট এক্স্যাক্টলি স্ট্রেট। তোমাকে কিন্তু তখন দুইটা আলাদা রেঞ্জ হিসেবে কাজ করতে হবে। দেখো সাপোজ তুমি যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করতে চাও, এবং সেক্ষেত্রে তুমি যদি নিকেল চুজ করতে চাও, নিকেলের তৈরি আরটিডি, তো সেক্ষেত্রে তোমাকে দেখো 400 ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা স্লোপ বা ঢাল একরকম। হুম, এখান থেকে দেখো আবার কিন্তু তার ঢালটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আলফা কিন্তু এখানে একরকম, আবার এই রেঞ্জে আরেক রকম। তখন কিন্তু রিজিয়ন বিবেচনা করে আমার ইনপুট টেম্পারেচারের রেঞ্জ কেমন সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে তখন এই যে কনস্ট্যান্ট গুলা তখন কিন্তু তোমাকে ডিটারমাইন করে নিয়ে আসতে হবে গ্রাফ থেকে বা অ্যাভেলেবেল ডেটা থেকে। বি কেয়ারফুল। আমরা সবসময় লিনিয়ার রেঞ্জে আমাদের হিসাব নিকাশগুলো করতে চাই, তাতে আমাদের ইরর আসে না। হ্যাঁ, আবার তুমি যদি কপারের জন্য চিন্তা করো, তো মোটামুটি স্ট্রেট লাইন আছে এতটুকু পর্যন্ত। তো অ্যারাউন্ড 800 ডিগ্রি সেন্টিগ্রেড আর 800 কেলভিন পর্যন্ত। এর পরবর্তীতে আবার দেখো এটা কিন্তু অ্যাব্রাপ্টলি আবার এটা স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 800 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তুমি উপরের রেঞ্জে কাজ করতে চাও, তখন কিন্তু তোমাকে আবার নতুন করে এখান থেকে নতুন কনস্ট্যান্ট ডিটারমাইন করে নিয়ে তোমাকে হিসাব নিকাশ করতে হবে। এই কনসেপ্টগুলো কি একটু বোঝা যাচ্ছে? তো এখানে কি লেখা আছে দেখো, দ্য কার্ভ shows that the curves are nearly linear, or at least can be approximated as linear for short temperature span। দেখছো এই যে রেঞ্জ বললাম, অর্থাৎ একটা শর্ট স্প্যান অর রেঞ্জে আমরা এটাকে লিনিয়ার হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। খুবই সিম্পল, তোমরা জাস্ট একটু এটা পড়বা বা কেমন হয়, বা কোনটা দেখছো একই টেম্পারেচার বৃদ্ধির জন্য কার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বৃদ্ধির হারটা বেশি। হ্যাঁ, এগুলো একটু তোমরা কনসেপ্টগুলো মাথায় একটু নেওয়ার চেষ্টা করবে এখান থেকে। গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রাফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমরা যে কমন মেটালগুলো ইউজ করি সেগুলোর একটা চার্ট এখানে দেওয়া আছে আরটিডি হিসেবে, যেগুলোকে আমরা ইউজ করি এবং তাদের বেশ কিছু ডেটা এখানে অ্যাভেলেবল। দেখো রেজিস্ট্যান্স টেম্পারেচার কোফিসিয়েন্ট, অর্থাৎ এগুলো কি বলতো আলফার মান কিন্তু দেখো পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট অর্ডার যে কোফিসিয়েন্ট আলফা সেটার মানগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, পার ডিগ্রি সেন্টিগ্রেড। যদি তুমি পার ডিগ্রি সেন্টিগ্রেড স্কোয়ার দেখতে, তখন কিন্তু ওটা কিসের মান বলতো? আলফা 2 এর মান। আচ্ছা, এখানে যেহেতু আলফা 1 বলছে ফার্স্ট অর্ডারের জন্য, তাহলে আমরা এটাকে আলফা 1 বলতে পারবো। তো ইউনিট দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়, এই জন্য ইউনিটটাও আমাদের অ্যানালিসিস করাটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখে বলতো যে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি করব, হ্যাঁ, এই সবগুলারই কার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের পরিবর্তনটা বেশি হবে? এই ভ্যালুগুলো দেখেই বলো, আর কিছু না। এই এতক্ষণ লাগবে? এই পুরো স্লোপ এখানে দেওয়া আছে না? দেখো আর টি ইজ ইকুয়াল টু আর নট, আমি যদি ফার্স্ট অর্ডার দিয়েই আঁকি, আর নট ইন্টু আর নট আলফা টি। আর নট কমন নিলে তখন তোমাদের চেনা পরিচিত মতো মনে হবে, আর নট অন প্লাস আলফা টি। এখন এই আলফাটা কি বলতো? এই স্লোপ না, এটা ঢাল না, কোনো সরল রেখার ওয়াই সমান এম এক্স বা এম এক্স প্লাস সি, এরকম এই ইকুয়েশন গুলোর কথা একটু স্মরণ করো তোমরা। ওয়াই সমান এম এক্স প্লাস সি কি? এটা একটা মূল বিন্দুগামী সমীকরণ, নাকি ওয়াই অক্ষকে ছেদকারী সরল রেখা সমীকরণ? যে প্লাস সি আছে তার মানে কি অবশ্যই সে ওয়াই অ্যাক্সিসকে সেট করবে। যাই হোক, তো এই যে এইখানে কি এই এমটা কি সবসময় ঢাল না? যদি বেশি ঢাল হয় সেটা কি বেশি, খাড়াই হয় সেটা বেশি, আর স্লোপ বেশি হয়। এখানে মান সবচেয়ে কার বেশি দেখো? নিকেলের। অর্থাৎ একই টেম্পারেচারে চেঞ্জ করলে একই সাইজের প্রত্যেকটা কন্ডাক্টর তুমি যদি নাও, তাহলে কি হবে? নিকেলের রেজিস্ট্যান্সের পরিবর্তনটা কি হবে? বেশি হবে না? এটার সাথে মেলে। এখানে দেখছো সব থেকে স্লোপ বেশি কার? প্লাটিনামের থেকে রেজিস্ট্যান্স বৃদ্ধির হার কার বেশি? কপারের। কপারের থেকে আরো বেশি স্লোপ কার? নিকেলের।
তো গ্রাফিক্যালি ওইগুলো বোঝা যায়, আবার সংখ্যা দেখে ওইগুলো কিন্তু বোঝা যায়, হ্যাঁ, নিউমেরিক্যাল ডেটা থেকে। যাই হোক, এগুলোকে এইভাবে দেখবা, বোঝার চেষ্টা করবো, মুখস্থ করার কিন্তু এখান থেকে কিছুই নাই। টেম্পারেচার রেঞ্জ, কেমন টেম্পারেচার রেঞ্জে ইউজ করা যাবে এটাও এখান থেকে আইডিয়া নিবা। দেখছো, -206 থেকে 110, 0 থেকে 180, -220 থেকে 300, -200 থেকে 1000। হ্যাঁ, এই যে এক একটা অপটিমাম স্প্যান, কোন টেম্পারেচার স্প্যানে সে ভালোভাবে কাজ করবে। মেল্টিং পয়েন্ট, আবার এদের গলনাঙ্কও দেওয়া আছে, যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে এটা গলে যায়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ডেটা আমাদের। কারণ আমি যদি সাপোজ আমার টেম্পারেচার রেঞ্জ মনে করো যে 2000, 2500 এরকম হবে, সেখানে কি আমি এই তিনটা কোনো একটা কখনো ব্যবহার করতে পারবো? অবশ্যই ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো কিন্তু তখন গলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাকে বাধ্য হয়ে টাংস্টেনকে চুজ করতে হবে। টাংস্টেন দেখছো তোমরা? আগের আমাদের যে ইনক্যান্ডিসেন্ট বাল্ব, হলুদ আলো দিত, যেগুলো দেখছো, যেগুলোর ভেতরে এরকম 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 পেছনে পেছনে কয়েল থাকতো না এই বাল্বের মধ্যে, এগুলো আবার কেটে যাইতো, গেলে আর তখন ওই বাল্বটার কাজ করতো না। পরিচিত কিনা এই বাল্বের সাথে আমরা সবাই? জি স্যার। এই এই এখানে কিন্তু এই ফিলামেন্ট কিন্তু টাংস্টেনের তৈরি, অনেক হাই টেম্পারেচারও যাতে গলে না যায়। তোমরা জানো এগুলো অনেকেই, খুবই কমন ইনফরমেশন। যাই হোক, এখন একটু এখান থেকে আমরা সংক্ষেপে দেখব যে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আরটিডি ম্যাটেরিয়াল। আমি একটা ম্যাটেরিয়ালকে চুজ করব, হ্যাঁ, একটা আরটিডি তৈরি করার জন্য। তো তার কি কি ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আমি গুরুত্ব দেব, সেগুলো এখানে দেওয়া আছে। খুব সিম্পল, একটু তোমরা এটা পড়বা। আমি একটু বলে দিচ্ছি, দেখো, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার, অর্থাৎ কি, এই স্লোপ বা ঢাল, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে রোধ পরিবর্তনের হারটা যত বেশি হবে ততই বেটার। অর্থাৎ তাহলে কি হবে, সেন্সিটিভিটি বেটার হবে, খুব অল্প টেম্পারেচার চেঞ্জ করলেও তার তাপ রোধের পরিবর্তনটা অনেক বেশি হবে। যেমন কি, সিম্পলি এখান থেকে দেখো, খুব ছোট্ট একটা উদাহরণ বলি। দেখো, এই যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য, দেখছো, প্লাটিনাম কতটুকু রেজিস্ট্যান্স চেঞ্জ করবে, এতটুকু। কপার কতটুকু রেজিস্ট্যান্স চেঞ্জ করবে, মোটামুটি এই যে এতটুকু। সেম টেম্পারেচার, সরি ভুল হচ্ছে, এটা তো আমি নিকেলের জন্য বলে ফেলছি, কপারেরটা আরো একটু মাঝামাঝি এরকম জায়গায়, এটার থেকে একটু বেশি। তো দেখো তো, সেম টেম্পারেচার চেঞ্জের জন্য সব থেকে বেশি সেন্সিটিভিটি কে শো করছে এখানে? অবভিয়াসলি নিকেল। তো ফার্স্টে কিন্তু এই প্রপার্টিটাই বলা হচ্ছে হাই রেজিস্টিভিটি, অর্থাৎ রো এর মান যার যত বেশি হবে সেটাকে চুজ করতে বলা হচ্ছে, বা আমি সেটাকে চুজ করতে পারবো। কেন বলো তো? সেক্ষেত্রে খুব ছোট্ট একটা ওয়্যার দিয়েও আমি আমাদের রিকোয়ার্ড রেজিস্ট্যান্স পেতে পারি না? এই রেজিস্টিভিটি কম হলে তোমার দেখা যাচ্ছে, যার একটা মনে করো যে রো অন লেস দেন রো টু, তো আমি দুই টাইপের মেটাল দিয়েই আমি সে 10 ওহম পেতে চাই। তো কোনটার ক্ষেত্রে বেশি ভলিউম নেওয়া লাগবে বলো তো? 1 নাম্বার ম্যাটেরিয়াল নাকি 2 নাম্বার ম্যাটেরিয়াল? বেশি ভলিউম বা বেশি পরিমাণ কন্ডাক্টরের মানে গাঠনিক পদার্থ নিতে হবে কোনটাতে বেশি, বা ভলিউম কোনটাতে বেশি হবে, সহজ কথায় বলো, এই দ্রুত বলো। এই যার রেজিস্টিভিটি কম, তার তাকে দিয়ে তুমি যদি 10 ওহম বানাইতে চাও, তাহলে তুমি যে শেপ নিবা, হ্যাঁ, আর যার রেজিস্টিভিটি বেশি, তার কি অত বড় শেপ লাগবে? তার প্রতি একক পদার্থের রোধ বেশি না? তাহলে এটা একটু ছোট নিলেও আমি 10 ওহম পেয়ে যাব। এই জন্য বলা হচ্ছে তার রেজিস্টিভিটি বেশি সেরকম ম্যাটেরিয়ালকে চুজ করতে, যাতে করে আমরা অনেক ছোট ভলিউমের মধ্যে আমাদের জিনিসটাকে যদি কখনো কনস্ট্রাক্ট করার প্রয়োজন হয়, জায়গা কম লাগবে বা বস্তু কম ইউজ করতে পারবো আমি, এমন কোনো কন্ডিশন যদি আসে আমাদের, সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিটাকে বেশি গুরুত্ব দিব। দি the resistance versus temperature curve should be continuous, stable and repeatable। দেখছো, কন্টিনিউয়াস অর্থাৎ কি, কোনো ব্রেকিং থাকতে পারবে না, স্ট্রেইট বা লিনিয়ার রিলেশনশিপ, এগুলা কি আমরা বেশি চুজ করতে চাইবো। রিপিটেবল মানে কি, রেঞ্জ এক্সটেনশন করা যাবে বা পুনরুৎপাদন করা যাবে, সহজ কথায় যেটাকে আমরা বাংলায় বলি। যাই হোক, এগুলো নিয়ে আপাতত আমরা এখন জটিল কোনো আলোচনায় না যাই, এই কথাগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। স্টেবল, স্টেবল হইতে হবে তার ক্যারেক্টারিস্টিক্সটা।
তুমি সেম কন্ডিশনে সেম শেপের একটা কপারের ওয়্যার নিয়ে তুমি গ্রাফ পেলে এরকম, পরবর্তী একই কন্ডিশনে তুমি আবার এক্সপেরিমেন্ট করে ডাটা টেবিল তৈরি করে তুমি আবার এই প্লট করতে যে দেখলে যে পরের বার আবার একটু এরকম চেঞ্জ আসতেছে, তার মানে কি বলতো, ওই ম্যাটেরিয়ালটার প্রপার্টিটা কিন্তু এখানে স্টেবল না। সে খুব সামান্য কোনো কন্ডিশন চেঞ্জের কারণে তার ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা স্টেবল বলবো না, আনস্টেবল। এখন তোমাদেরকে হয়তো আমি কোনো সময় 1 মার্ক এরকম মার্কের জন্য যদি বলি যে কেন স্পেশালি প্লাটিনামকে চুজ করা হয়, বা স্পেশালি প্লাটিনাম কেন সুটেড ফর ইউজ ইন আরটিডি, তো সেটাকে আবার পিআরটিডি বলা হয়, অর্থাৎ প্লাটিনাম দিয়ে তৈরি রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরকে আমরা সংক্ষেপে কি বলবো, প্লাটিনাম রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর অর পিআরটিডি। তো প্লাটিনামকে স্পেশালি এখানে উল্লেখ করা হচ্ছে, তো কেন একটু আমরা সংক্ষেপে এখান থেকে দেখি। দেখো, উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার হোয়াইল মেইনটেইনিং এক্সিলেন্ট স্টেবিলিটি, তাহলে অনেক হাই টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারে, আবার সেই সময় একই সাথে কি করে, স্টেবিলিটিটাও সে মেনটেন করে, হ্যাঁ, আনস্টেবল হয়ে যায় না। আবার পরের প্রপার্টি কি বলছে, অ্যাজ এ নোবেল ম্যাটেরিয়াল অর মেটাল ইট শোস লিমিটেড সাসেপ্টিবিলিটি টু কন্টামিনেশন। এটার মানে কি বলতো, নোবেল মেটাল মানে কি, একটু হাই ক্লাস মেটাল বলা হচ্ছে একে, গোল্ড, তারপর প্লাটিনাম, এগুলোকে আমরা নোবেল মেটাল বলি না, এরা সবার সাথে মেশে সহজে বিক্রি করে কারোর সাথে, এই জন্য এগুলোকে আমরা অর্নামেন্ট বা গহনা হিসেবে ইউজ করি না। জি স্যার। দেখো এখন সোনা বা প্লাটিনাম তুমি যদি বাইরে ফেলে রাখো, এগুলোতে কিন্তু বাতাসের সংস্পর্শে এসে হোক, জলীয় বাষ্পের সাথে এসে হোক, লোহা যেমন বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে, হ্যাঁ, এটার চাকচিক্য বা এটা শেপ সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই যে যারা হচ্ছে নোবেল মেটাল, এরা কিন্তু সহজে এই বিক্রিয়াগুলো করে না, এই জন্যই কিন্তু এরা এত মূল্যবান, আর কিছু না। তো এই জন্য বলা হচ্ছে, দেখো ইট শোস লিমিটেড সাসেপ্টিবিলিটি টু কন্টামিনেশন। কন্টামিনেশন মানে কি, দূষিত হওয়া বা অ্যানাদার কারোর সাথে ইন্টারাকশন করে কোয়ালিটিটা ডিগ্রেড হয়ে যাওয়া বা কমে যাওয়া, তাকে আমরা কন্টামিনেশন বলি। সাসেপ্টিবিলিটি মানে কি, সংবেদনশীলতা, মানে সহজ কথায় এগুলা অন্য কোনো কম্পাউন্ডের সাথে সহজে বিক্রিয়া করে না, এই জন্য এরা কি, এদের স্টেবিলিটিটা বজায় থাকে, এদেরকে আমাদেরকে বারবার পরিবর্তন করতে হয় না, বা এগুলা নিয়ে আমাদেরকে ঝামেলা পোহাতে হয় না। দেখো, গোল্ড সিলভার, তোমাদের এখন মনে হতে পারে স্যার গোল্ড সিলভারের তো এই দুইটা প্রপার্টি আছে, কিন্তু গোল্ড সিলভারকে আমরা কেন চুজ করতে চাই না, দেখো রেয়ারলি ইউজ অ্যাজ দে হ্যাভ লো রেজিস্টিভিটি। এদের সব প্রপার্টি ঠিক আছে, কিন্তু আবার এটা এদের কি কম বলো, রো অর রেজিস্টিভিটি, বাংলায় বলে আপেক্ষিক রোধ, এটা কম, এই জন্য এটা আমরা সচরাচর ব্যবহার করতে চাই না। টাংস্টেন, এখন কথা হচ্ছে যে সব প্রপার্টি তো টাংস্টেনের ছিল, মনে হতে পারে আমাদের, টাংস্টেনকে কেন আমরা ইউজ করি না বেশি। দেখো, রিলেটিভলি হাই রেজিস্টিভিটি, রো অনেক বেশি, এই প্রপার্টিটা বেটার, বাট রিজার্ভ ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনস অ্যাজ ইট ইজ এক্সট্রিমলি ব্রিটল অ্যান্ড ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ। এই কথাটার মানে কি বলতে পারবা কেউ? অনেক হাই টেম্পারেচার যখন আমরা কাজ করতে হয় তখন আমাদেরকে টাংস্টেন ইউজ করি আমরা, কিন্তু সচরাচর লোয়ার রেঞ্জের জন্য টাংস্টেনকে আমরা চুজ করি না, এটার কারণ কি বলতো, দেখছো, ব্রিটল, ব্রিটল মানে কি, ভঙ্গুর, ভঙ্গুর স্যার, ভঙ্গুর স্যার। হ্যাঁ ভেরি গুড, তার মানে কি এটা কি সহজে কিন্তু এটা ভেঙে যায়, তার মানে অতিরিক্ত হার্ড হলে কোনো কিছু সেটাকে কি নমনীয়, সেটাকে কি বাঁকানো যায়, যে কোনো শেপ দেওয়া যায় সহজে, দেওয়া যায় না, কিন্তু না স্যার। সহজে ভেঙে যায়। হ্যাঁ, এই জন্যই দেখো বলছি যে ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ, এগুলো এটাকে নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট, এই জন্য আমরা লোয়ার রেঞ্জে সহজে টাংস্টেনকে চুজ করতে চাই না, এটার এক্সট্রিম ব্রিটল প্রপার্টির জন্য। এরপরে কপার, কপারকে আমরা কি কারণে এক্সক্লুড করে দেই, লো রেজিস্টিভিটি ফোর্সেস দ্য এলিমেন্ট টু বি লঙ্গার দেন দ্য প্লাটিনাম এলিমেন্ট, এটার রোটা কম, তার মানে দেখছো একই রেজিস্ট্যান্স পেতে গেলে তোমার প্লাটিনামের থেকে এটাকে বেশি লম্বা বা শেপ বা আকার আয়তন এটা বেশি হয়ে যাবে। লিনিয়ারিটি অ্যান্ড লো কস্ট মেক ইট অ্যান ইকোনমিক্যাল অল্টারনেটিভ, দেখছো, তো আবার এটার কি সাথে লিনিয়ারিটি প্রপার্টিটাও আছে বেটার, আর লো কস্ট, কপার বা তামা তাপ, এটা আমাদের যেটাকে বলি আর্থিক দিক দিয়ে বিবেচনা করলে এটাকে আমরা চিপ হিসেবেও দেখতে পারি, এই জন্য দেখছো
যে কপারকেও আমরা কিন্তু প্লাটিনামের একটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। The most common RTDs are made of either platinum, nickel or nickel alloy. যেমন দেখছো ম্যাক্সিমাম আরটিডি হিসেবে তৈরি করতে আমরা কোন মেটালগুলোকে বা ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করি? আমরা প্লাটিনাম, নিকেল অথবা নিকেলের কোনো অ্যালয়। অ্যালয় মানে কি বলতো? সংকর ধাতু। বুঝি তো আমরা? যেমন ব্রাশ বা পিতল, এগুলো কি কপার এবং অ্যানাদার একটা মেটালের সংকর আয়নে তৈরি হয়। জানি তো আমরা অ্যালয় মানে কি? জি স্যার। আচ্ছা, ফর মেজারমেন্ট ইন্টিগ্রিটি, অর্থাৎ ইন্টিগ্রিটি মানে আমরা বুঝি সহজে সাধুতা বা গুড প্রপার্টি। তো এখানে ইন্টিগ্রিটি মানে কি বোঝানো হচ্ছে? প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি। প্লাটিনাম ইজ দ্য বেস্ট চয়েস। হ্যাঁ, তো তুমি যদি মেজারমেন্টে হাইলি প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট মেজারমেন্ট তুমি করতে চাও, তো সবকিছু মিলে এই জন্য প্লাটিনামটা হচ্ছে আমাদের বেস্ট চয়েস। এগুলো খুবই থিওরিটিক্যাল জিনিসপত্র, এগুলো আমার এত বিস্তারিত বলার কথা না, তবু আমি একটু বলে দিচ্ছি। তো এখন আমরা দুইটা সিম্পল জিনিস দেখবো, যে ওই যে বললাম না ট্রাঙ্কেট করে ফেলি বা ইকুয়েশনগুলোকে আমরা ছোট করে ফেলি, সেই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখবো। দুইটা অ্যাপ্রক্সিমেশন দেখবো আমরা, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন আর একটা হচ্ছে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন মানে কি? লিনিয়ার পার্টটুকু থাকবে, হ্যাঁ, হায়ার অর্ডার টার্ম, সেকেন্ড অর্ডার টার্ম থেকে বাকি সব হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, সিম্পলিফাইড করে ফেলবো। দেখো, ফর সাম মেটাল লিনিয়ার রিলেশনশিপ ক্যান এক্সিস্ট ওভার এ স্পেসিফাইড স্পান অফ দ্য কার্ভ। একটা জিনিস বলতে পারবা যে তোমার যদি লিনিয়ার ইকুয়েশন তোমার ব্যবহার করতে হয়, তাহলে কি হতে হবে? তোমার কাজটা অবশ্যই লিনিয়ার হইতে হবে না? এই বক্ররেখা বা এই যে আমাদের যেটাকে আমরা বলি কোয়াড্রেটিক নেচার কখন চলে আসে বলতো? প্যারাবোলিক, হাইপারবোলিক, এই নেচারগুলো কখন চলে আসে বলতো? যখনই এক পাশে একটা ভ্যারিয়েবলের পাওয়ার অন আর এক পাশে একটা ভ্যারিয়েবল হায়ার অর্ডার পাওয়ার থাকবে, স্কোয়ার থাকবে, কিউব থাকবে, ফোর্থ পাওয়ার থাকবে, তখন তাদের গ্রাফ প্লট করলে দেখবা নেচার কেমন চলে আসতেছে? কার্ভ নেচার চলে আসতেছে। এটা আমরা বুঝি, এই এটা আমরা জানি না? ওয়াই সমান, মনে করো সে ওয়াই সমান 4ax², এটা কিসের সমীকরণ? প্যারাবোলার সমীকরণ না? এটা ডাকলে কেমন হয় বলতে পারবা? স্যার ইউ শেপ, উপরের দিকে ইউ শেপ। জি স্যার। এরকম। আবার যদি আমি বলতাম x সমান 4ay², তখন কিন্তু এরকম ধরনের কার্ভ আমি পেতাম। তো দেখো এই যে বক্ররেখা, হ্যাঁ, বা এই যে এরকম নেচার চলে আসে কখন? যখন এই হায়ার অর্ডার টার্মগুলো থাকে। এখন এই গ্রাফ থেকে একটু দেখে বলো, প্লাটিনামের জন্য একেবারে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন একেবারে 100% ফিট হবে না, অন্তত এই রেঞ্জের জন্য হবে কিনা? কারণ একেবারে তার নেচারটাও স্ট্রেট লাইন, তাকে আমরা ডিসক্রাইব করছিও কিন্তু একদম ওয়াই সমান mx প্লাস সি এরকম ইকুয়েশন দিয়ে। বাট তুমি যদি কপারকে ব্যবহার করতে চাও, তাহলে দেখো প্রায় 600 ডিগ্রির উপরে কিন্তু কপার কি হয়েছে? আস্তে আস্তে কি হয়েছে বলো? বক্র হতে শুরু করছে, অর্থাৎ হায়ার অর্ডার টার্মগুলো কিন্তু এখানে কন্ট্রিবিউট করা শুরু করছে। দেখছো, এই পর্যন্ত কিন্তু তুমি একেবারে লিনিয়ার অংশ দিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারবা। বাট এই রেঞ্জের কোনো মেজারমেন্ট করতে গেলে তখন তুমি যদি শুধু এরকম ফার্স্ট অর্ডার পর্যন্ত তুমি রেখে দাও, তাহলে কিন্তু তোমার ইরর ইনক্লুড হওয়া শুরু হবে। যত হায়ার অর্ডার টার্মগুলো তুমি এখানে বিবেচনা করবা, তখন তত এই যে বক্ররেখার যে কন্ট্রিবিউশন, সেই সূক্ষ্ম সূক্ষ্ম কন্ট্রিবিউশনটাও তুমি পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমার কি হবে? মেজারমেন্ট বা হিসাব নিকাশটা আরো অ্যাকুরেট হবে। যাই হোক, এখানে দেখছো ওখানে টি ছিল, এখানে সে টি এর বদলে ডেল্টা থেটা ইউজ করছে। হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন কতটুকু? তাহলে যে কোনো টেম্পারেচার থেটাতে আমরা কি চাই? রেজিস্ট্যান্স চাই, এই জন্য আর থেটা বলা হচ্ছে। এটা মিন কি? থেটা টেম্পারেচারের রেজিস্ট্যান্স কত? যে কোনো ভ্যারিয়েবল থেটা টেম্পারেচারের রেজিস্ট্যান্সটা কত? এটা 20 হইতে পারে, 30 হইতে পারে, 50, 100, 2000, যা খুশি হইতে পারে। তো আর থেটা নট অবশ্যই, তাহলে থেটা নট টেম্পারেচারে আমাদেরকে ইনিশিয়াল টেম্পারেচারে আমাদেরকে অবশ্যই এটা টেম্পারেচারটা আমাদের জানা থাকা লাগবে। এর সাথে কি ছিল বলতো? 1 প্লাস আলফা থেটা নট ইন্টু ডেল থেটা। এই যে আমাদের ইকুয়েশন, এটা দিয়ে আমরা প্রচুর প্রচুর অঙ্ক করে আসছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করে আসছি, তোমরা সবাই জানো এটা। তো বি কেয়ারফুল। দেখো একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, যে আলফা থেটা নট কিন্তু এটা,
তার মানে এই যে আমাদের যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আমরা কোন টেম্পারেচারে নিব? এটা কি থিটা নট টেম্পারেচারে নিবা, নাকি যে টেম্পারেচারে তুমি তোমার রেজিস্ট্যান্সটা জানতে চাও সেই টেম্পারেচারে নিবা? অবভিয়াসলি এটা ইনিশিয়াল টেম্পারেচারে, মনে থাকবে সবার, এটা যেন সবাই খেয়াল করে একটু মনে রাখবা। তাহলে এখানে দেখো পরিচয়গুলো সব এখানে দেওয়া আছে। যে ডেল্টা থেটা এটা কি জিনিস? আমার আদি তাপমাত্রা এবং আমার চূড়ান্ত তাপমাত্রা, এদের মধ্যকার ডিফারেন্স, চেঞ্জ ইন টেম্পারেচার। তো এখানে এগুলো সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে, আমরা এই সেম জিনিস আমরা কেলভিন স্কেলের জন্য লিখতে পারি, সমস্যা নেই। এখন একটা জিনিস বলো তো, যে এই ইকুয়েশনের দিকে একটু তাকাও। এই ইকুয়েশনে আমরা সে ডেল্টা থেটা আমাদের জানা আছে কিন্তু, কারণ সে মনে করো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্সটা আমার জানা, এটাকে আমরা বললাম আর থেটা নট, অর্থাৎ থেটা নট হিসেবে আমাদের এখানে কি আছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সে। এখন আমি থেটা ইজ ইকুয়াল টু সে 77 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটা বের করতে চাই, তাহলে ডেল্টা থেটা কত হবে? 76 বিয়োগ ফল, বুঝতেই পারতেছো, তাহলে এগুলো আমাদের জানা, ডেল্টা থেটা আমাদের জানা। আর এই আর থেটা, অর্থাৎ আমাদের এখানে এটাকে আমাদের লিখতে হবে আর 77, আমরা ফাইন্ড আউট করতে চাই 77 ডিগ্রি সেন্টিগ্রেডের রেজিস্ট্যান্সটা কত, তাহলে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন এইটা ফাইন্ড আউট করতে যে ইকুয়েশনের মধ্যে আমার আরো দুইটা কনস্ট্যান্ট বাকি আছে, এই দুইটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। আর থেটা নট, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রাথমিক তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্সটা আদি রোধ কত ছিল, এবং ওই প্রাথমিক তাপমাত্রায় আমাদের রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেই কনস্ট্যান্ট বা সেই স্লপটা কত, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দুইটা আননোন আমার ইকুয়েশনে স্টিল রাইট হ্যান্ড সাইডে, এই জন্য বলছে দেখো two unknowns are here, so 2 points in the line are necessary to solve them. আমরা জানি যে এরকম তো জানি আমরা, তাই না, যে সাপোজ x প্লাস ওয়াই সমান 10, তো আমাদের ইকুয়েশন, আমাদের আননোন যে কয়টা থাকে সে কয়টা স্বাধীন ইকুয়েশন লাগে আমাদের সলভ করতে, জানি এটা আমরা, যদি দুইটা আননোন থাকে অ্যাটলিস্ট সলভ করতে অ্যাটলিস্ট দুইটা লাগবে। একটা ইকুয়েশন দিয়ে তুমি কখনো দুইটা আননোনের মান তুমি কখনো বের করতে পারবা না, পারবা? এই রেসপন্স করো তোমরা। পারবো না স্যার। হ্যাঁ, তো যে কয়টা আননোন থাকে আমাদের সে কয়টা স্বাধীন ইকুয়েশন লাগে কিন্তু আমাদের। স্বাধীন ইকুয়েশন কেন কথাটা বললাম? এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা দিলে তুমি জীবনেও মান বের করতে পারবা? বলো, বললাম তোমাকে, বললাম তুমি তো দুইটা ইকুয়েশন চাইছো, দুইটা ইকুয়েশন দিয়ে দিছি, তুমি তো হ্যাপি। এখন এই দুইটা থেকে তুমি কখনো এক্স ওয়াই এর মান বের করতে পারবা? এই দুইটা কি অ্যাকচুয়ালি সেম ইকুয়েশন না? 2 দিয়ে ভাগ করে দাও, এই ইকুয়েশন আর আগের ইকুয়েশন কিন্তু সেম, তাই কি না? এই জন্য বলা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, একেবারে দুইটা স্বাধীন ইকুয়েশন হওয়া লাগবে আলাদা আলাদা, তাহলেই তাদের থেকে তুমি আননোন ভ্যারিয়েবল গুলোর মান বের করতে পারবা। যাই হোক, তাহলে এই ইকুয়েশন কোথা থেকে, এই যে সরি এই দুইটা পয়েন্ট আমরা কোথায় নিব তাহলে? এই যে আমাদের কাছে এই যে ক্যারেক্টারিস্টিক্স এর এই যে কার্ভ থাকবে, এই কার্ভের উপরে যে কোনো দুইটা পয়েন্ট তুমি নাও, নিয়ে তুমি কিন্তু ওই দুইটা আননোনের মান বের করে ফেলতে পারবা। তো যে কোনো গ্রাফের উপরে যদি আমি একটা পয়েন্ট বিবেচনা করি, তাহলে সেখান থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর লম্ব টেনে আমরা এক্স অক্ষের একটা ভ্যারিয়েবলের মান পাই, ওয়াই অক্ষের উপর একটা ভ্যারিয়েবলের মান পাই। এখানে যেহেতু দুইটা আননোন, তাহলে আমাদেরকে কয়টা পয়েন্ট নেওয়া লাগবে বলো? কার্ভের উপরে দুইটা পয়েন্ট নেওয়া লাগবে। এই জন্য এই কথাটা এখানে বলা হচ্ছে, দ্য ইকুয়েশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য স্পেসিফাইড স্পান অফ দ্য টেম্পারেচার। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করছি আমাদের ইকুয়েশন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে ওই মেটাল কত টেম্পারেচার স্পান পর্যন্ত লিনিয়ার প্রপার্টি শো করে, ঠিক ওই রেঞ্জ পর্যন্তই, ওই স্প্যান পর্যন্তই আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো। এরপর যদি কার্ভ এরকম নেচার চলে আসে, তখন কিন্তু আমাকে কিছুটা হলেও আরো একটা দুইটা হায়ার অর্ডার টার্ম আমাকে বিবেচনায় আনতে হবে। তো এই ইকুয়েশন নতুন কোনো ইকুয়েশন না, এই যে ইকুয়েশন থেকে আলফা থেটা নটকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবা, আসলে তখন আমাদের এই ইকুয়েশনটা আমরা পাবো। তো ওই যে বললাম দুইটা পয়েন্ট নিব, দুইটা পয়েন্ট নিলে, একটা পয়েন্ট নিলে থেটা ওয়ান পাবো, আর এই থেটা ওয়ান তাপমাত্রায় ওয়াই অ্যাক্সিস এর মান আর থেটা ওয়ান, আর একটা পয়েন্ট নিবা যে কোনো থেটা টু, তার করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিস এর মান আর থেটা টু, এগুলো সব এখানে বসালে তখন আমরা আলফা থেটা নটের মানটাও পেয়ে যাব। তখন আমরা আমাদের আননোন টেম্পারেচারের রেজিস্ট্যান্স
আছে আর থেটা, আর আমাদের যে নিউমেরিক্যাল এক্সাম্পল নিচ্ছিলাম R77, সেটাও তোমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবা। এই জিনিসটা কি বোঝাতে পারছি আমি তোমাদেরকে? জি স্যার। থ্যাংক ইউ। খুবই সিম্পল, এখান থেকে আসলে জটিলতার কিছুই নাই, তোমরা এই কনসেপ্ট গুলো নেবা, ঠিক আছে? তোমাদের প্রথম থেকেই বলছি যে আমি কিন্তু অ্যাকচুয়ালি কিছু পড়াবো না, তোমাদেরকে আমি থিঙ্কিং শেখাবো অ্যাকচুয়ালি। কারণ এখানে আসলে আমাদের এখনো পর্যন্ত আমাদের নতুন তেমন কিছুই কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, সব আগে ওয়ার্কিং প্রিন্সিপাল আগে যেগুলা পড়ছি সেগুলোরই অ্যাপ্লিকেশন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখছি, কিন্তু জটিল কঠিন কিছুই নাই। এরপরটা দেখো কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন, তার মানে এখানে বুঝতে পারতেছো হায়ার অর্ডার টার্ম কিন্তু থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু সেকেন্ড অর্ডার পর্যন্ত রাখছি আমরা, হ্যাঁ, কোয়াড্রেটিক নেচারটা আমরা এখানে বজায় রাখছি। খেয়াল করছো? আগের বার কিন্তু এইখানে আমরা ইকুয়েশনটাকে ট্রাঙ্কেট করে দিছিলাম, এবার কিন্তু একটা হায়ার অর্ডার টার্ম আমরা এখানে রাখছি। আলফা টু ডেল থেটা স্কোয়ার। তাহলে এখানে আমাদের কনস্ট্যান্ট কয়টা? দুইটা, আলফা ওয়ান আর আলফা টু। দেখছো, একটা হচ্ছে যে ফার্স্ট অর্ডারের জন্য, এর জন্য দেখছো এর ইউনিট কি হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর পরেরটা দেখছো পার ডিগ্রি সেন্টিগ্রেড স্কোয়ার। বি কেয়ারফুল, কারণ এখানে দেখছো এটা পাওয়ার স্কোয়ার, তাহলে এটাও পার ডিগ্রি সেন্টিগ্রেড স্কোয়ার আর পার কেলভিন স্কোয়ার আকারে এটার ভ্যালুটা এখানে আসতে হবে। তাহলে এখানে দেখো তিনটা আননোন, কিন্তু এখন যেহেতু তুমি আরেকটা কনস্ট্যান্ট এখানে ইনক্লুড করে ফেলছো, একটা হায়ার অর্ডার টার্ম তুমি এখানে বিবেচনা করছো, এবার একটু বুদ্ধি করে বলো তো গ্রাফের উপরে কয়টা পয়েন্ট নেওয়া লাগবে তোমার এখন তিনটা আননোনের মান বের করার জন্য? 6টা স্যার। না, আমরা দেখছো এই আগের বার দুইটা আননোনের জন্য দুইটা পয়েন্ট নিয়েছিলাম না, এবার তিনটার জন্য তিনটা পয়েন্ট লাগবে। দেখো ভ্যালুস অফ দ্য থ্রি আননোন কি কি? আলফা অন, আলফা টু এবং আর থেটা নট ক্যান বি ফাউন্ড ফ্রম টেবলস অর গ্রাফস বাই ইউজিং কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট নিলেই আমরা বের করতে পারবো। তো তিনটা পয়েন্ট কিরকম? থেটা ওয়ানের জন্য আর থেটা ওয়ান যে কোনো আরেকটা টেম্পারেচার নিবা, আরেকটা পয়েন্ট, সেখান থেকে থেটা টু করেসপন্ডিং আর থেটা টু, আরেকটা নিয়ে আর থেটা থ্রি করেসপন্ডিং টু থেটা থ্রি। এই যে তিন জোড়া বা ছয়টা মান এগুলো ইউজ করে, এবং আর থেটা নটের মান তো আমাদের জানা আছে, সরি এই যে ডেল থেটা এগুলো তো আমাদের আগে থেকে জানা আছে। এরকম ধরনের একটা ইকুয়েশন তোমরা এখান থেকে দাঁড় করিয়ে আননোনের মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই তো এখানে জটিলতার তেমন কিছু নেই, এই কনসেপ্টটা তোমরা একটু বুঝে রাখবা। এবার আমরা একটু দেখি যে এই যে রেজিস্ট্যান্সের চেঞ্জটুকু কিভাবে পরিমাপ করবো। অলরেডি দেখো আমি কিন্তু প্রথমে বলেই ফেলছি, হ্যাঁ, ছবিও হয়তো একটা আঁকিয়েছিলাম, দেখছো? এই যে আরটিডির দুই প্রান্তকে আমরা কি করছি, একটা হুইটস্টোন ব্রিজের একটা বাহু হিসেবে ব্যবহার করছি না? যে আমরা রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর ইউজ করলাম। হ্যাঁ, সাপোজ মনে করো যে তুমি কোথাও একটা কোনো গবেষণা কাজে হোক বা কোনো খনিতে, হ্যাঁ, বা কোনো দুর্গম জায়গায় তুমি একটা আরটিডি কে সাপোজ তুমি কোনো আনম্যান ভেহিকল দিয়ে পাঠাতে চাচ্ছ, রিমোট কন্ট্রোল কোনো কোনো কিছু দিয়ে। তো সেখানে ওটা গেল, ওইখানকার টেম্পারেচার অনুযায়ী সে রেজিস্ট্যান্সটা পরিবর্তনও করলো, তো সেটা তোমাকে মেজার করতে হবে না যে রেজিস্ট্যান্সটা চেঞ্জটুকু কতটুকু হলো না হলো। তো সিম্পলি মেজারমেন্টের জন্য আমরা কি করতে পারি বলো? হুইটস্টোন ব্রিজ ব্যবহার করতে পারি। তো এখানে খেয়াল করছো, এই কিন্তু সেই আরটিডিটা, তার দুইটা টার্মিনাল, সেই দুইটা টার্মিনালকে আমরা হুইটস্টোন ব্রিজের চতুর্থ বাহু হিসেবে ব্যবহার করছি। শেষ। আর এই যে ফর্মুলা তো আমরা জানি, ব্যালেন্স করে ফেললে R1/R2 = R3/R4। তো এখানে আসলে আর জটিল কিছুই নাই। অ্যাপ্লিকেশন আরটিডি কে কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করি। তোমাদেরকে একটু যদি আমরা জাস্ট সিম্পলি একটু আরটিডি লিখে সার্চ দাও তোমরা, এটা কিন্তু এটা তোমরা এখান থেকে দেখতে পাবা, হ্যাঁ, যে এগুলোর চেহারা কেমন হয়। হ্যাঁ, এগুলো কিন্তু মডার্ন প্রসেসে প্রচুর পরিমাণে ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে। এগুলোর চেহারা কেমন দেখতে, বিভিন্ন শেপে, বিভিন্ন অ্যাপ্লিকেশন অনুযায়ী এদের চেহারা শেপ আকৃতি চেঞ্জ হয়। তো এগুলোর চেহারা একটু মাঝে সাঝে দেখবা, তাহলে পড়াশোনাটা ভালো লাগবে তোমাদের। তো মোটামুটি আজকে আমরা আরটিডির এই পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। এখন নতুন টপিক কি শুরু করব? না স্যার, আজকে থাক। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটু ফ্রিকোয়েন্সি বাড়বে। ফ্রিকোয়েন্সি মানে বুঝতে পারছো তো,
একটু ঘন ঘন বসতে হবে, হ্যাঁ, যেহেতু আমরা অল্প অল্প করে পড়তেছি তাহলে একটু সময় বেশি দেওয়া লাগবে পরবর্তীতে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এখন আপাতত আমরা একটু ঠিক স্লো করে আগাই, অল্প অল্প করে। যদি আমাদের শেষের দিকে যে একটু চাপ পড়ে যায় সেই সময় আমরা একটু আধা ঘন্টা হোক বা 20 মিনিট 25 মিনিট করে বেশি টাইম সেখানে নিয়ে আমরা প্রিপারেশন নিয়ে শেষ করে ফেলবো, যদি এরকম পরিস্থিতি হয়। হ্যাঁ, তো আজকের পড়াশোনা নিয়ে আপাতত এই পর্যন্ত যতটুকু দেখছি, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা আছে? আমাদের উপস্থিতি তো খুবই কম, 3টা সেকশন মিলিয়ে আমরা প্রায় 125 জন স্টুডেন্ট। তো এর মাঝে 50% তো আমি পাচ্ছি না, কারণটা কি বলো তো? যারা মনে করছো যে সে আমরা এটা হচ্ছে ভিডিও তো আছেই স্যার, আমরা পরে দেখে নিব, এগুলো কিন্তু মুভি সিরিজ না, ঠিক আছে? যে আমি একটানা দেখতেই থাকবো। একটা 40 মিনিটের ক্লাস, একটা আধা ঘন্টা রেঞ্জের অনলাইন ক্লাসের ভিডিও দেখাটা কতটা বিরক্তিকর সেটা তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছো এতদিনে, আর সামনের দিনগুলোতেও বুঝতে পারবে। হুম, এখন যদি তুমি লাইভ ক্লাসে থাকো তাহলে তুমি তো এখান থেকে মোটামুটি 60% 70% তোমার মাথায় থাকবে। তখন কিন্তু এগুলো একটু তুমি 1 গুণ 2 গুণ স্পিড দিয়ে বা যেখানে একটু সমস্যা হলো সেখানে টেনে নিয়ে তুমি দেখে শেষ করে ফেলতে পারবে। কিন্তু যদি এমন হয় যে তুমি পরীক্ষার আগে তুমি সম্পূর্ণ নতুন ভাবে এগুলা নিয়ে তুমি দেখতে বসো, তখন কিন্তু একটা একটা ভিডিও পার করতেই তোমার কিন্তু অনেক স্ট্রেস চলে আসবে, ঠিক আছে? খুবই বিরক্ত লাগবে কিন্তু।